প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 5 জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের 11তম পর্বে পৃষ্ঠা 111 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে দশম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে দশম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আমি গত দশম পর্বে 111 পৃষ্ঠার এতটুকু পর্যন্ত সমাধান করিয়েছিলাম। আজকের ক্লাসে সমাধান করাবো 111 পৃষ্ঠার একক কাজ হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। একক কাজ। একক কাজের মধ্যে কি বলা হয়েছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, সামান্তরিকের ন্যায় রম্বস, আয়ত ও বর্গের কর্ণের ক্ষেত্রে কি একই বৈশিষ্ট্য কাজ করে? যাচাই করে দেখো তো। তাহলে আমাদেরকে বলছে কি, সামান্তরিকের মতো রম্বস, আয়ত এবং বর্গের কর্ণের ক্ষেত্রে কি একই বৈশিষ্ট্য কাজ করে, সেটা যাচাই করতে বলা হয়েছে। এখানে যেটা যাচাই করতে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা, যে রম্বসের যে কর্ণগুলোকে যদি আমরা যে সমদ্বিখণ্ডিত করি তখন কিন্তু তারা কি একই জায়গায় মিলিত হয় কিনা এবং সমদ্বিখণ্ডিত হয় কিনা সেটা আমরা দেখতে বলা হয়েছে। ঠিক একইভাবে আয়তের ক্ষেত্রেও সেই কাজটি করতে বলা হয়েছে এবং বর্গের ক্ষেত্রেও সেই কাজটি করতে বলা হয়েছে। অর্থাৎ গত ক্লাসে যে আমরা শিখিয়েছিলাম সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এই যে সামান্তরিকের যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক একইভাবে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে কিনা, আয়তের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে কিনা, বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে কিনা, এই কাজগুলো আমাদেরকে দেখতে বলা হয়েছে বা যাচাই করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে প্রথমে রম্বসের ক্ষেত্রে যে কর্ণের যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে কিনা সেটা আমি প্রথমে দেখাচ্ছি। এবার কাজটি আমি তোমাদেরকে ধাপে ধাপে করে দেখাচ্ছি। প্রথমে দেখো, এ বি সি ডি একটি রম্বস অঙ্কন করি যার কর্ণদ্বয় এসি ও বিডি। আমি প্রথমে একটা রম্বস এঁকেছি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এ বি সি ডি। এখানে একটা রম্বস অঙ্কন করেছি যার কর্ণদ্বয় এসি, অর্থাৎ এটা হচ্ছে কর্ণ এসি এবং আরেকটা কর্ণ হচ্ছে যে বিডি। হ্যাঁ, এই দুটো কর্ণদ্বয় আমি এখানে এঁকে দিয়েছি। এবার রম্বসের কর্ণদ্বয় এসি ও বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে কোথায় ছেদ করেছে প্রিয় শিক্ষার্থীরা? ও বিন্দুতে ছেদ করেছে, সেটা আমি এখানে লিখে দিলাম। এই পর্যায়ে এখন সি বিন্দুকে ভাঁজ করে এ বিন্দুর উপর স্থাপন করি। এবার আমরা সি বিন্দুটাকে ভাঁজ করে এখানে এ বিন্দুর উপর স্থাপন করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এই সি বিন্দুটাকে ভাঁজ করে এ বিন্দুর উপর স্থাপন করলাম। এখানে আমি এখন স্থাপন করলাম, অর্থাৎ যে সি বিন্দুকে ভাঁজ করে এ বিন্দুর উপর, সি বিন্দুটাকে এভাবে এনে এখানে এ বিন্দুর উপর যে স্থাপন করলাম। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমি স্থাপন করেছি। এরপর কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে যে অতঃপর ভাঁজ খুলে ভাঁজ বরাবর এসি কর্ণের মধ্যবিন্দু চিহ্নিত করি। এরপর কি করব, ভাঁজ খুলবো, ভাঁজ খুলে ভাঁজ বরাবর এসি কর্ণের মধ্যবিন্দু চিহ্নিত করব। অর্থাৎ আমি যে ভাঁজ করছি, ভাঁজ করার পরে এই যে এসি যে কর্ণটা ছিল, এই কর্ণটা যে জায়গায় অর্থাৎ যে বিন্দুতে যে ভাঁজ হয়েছে সেই ভাঁজটা আমি এখন চিহ্নিত করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি ভাঁজটা খুললাম, খোলার পরে এই জায়গায় ভাঁজ হয়েছে, এই ভাঁজ বরাবর আমি এখানে চিহ্নিত করলাম। নিশ্চয় তোমরা এটা দেখতে পাচ্ছ। এরপরে কি করব দেখো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে করব আবার বি বিন্দুকে ভাঁজ করে ডি বিন্দুর উপর স্থাপন করি এবং ভাঁজ খুলে বিডি কর্ণের মধ্যবিন্দু চিহ্নিত করি। এবার আমি কি করব, যে বি বিন্দুকে ভাঁজ করব, অর্থাৎ এইখানে যে বি বিন্দুটা আছে এই বি বিন্দুটাকে ভাঁজ করে ডি বিন্দুর উপর রাখবো। হ্যাঁ, ভাঁজ করে কি করব, ডি বিন্দুর উপর রাখতেছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি ভাঁজ করে ডি বিন্দুর উপর রাখলাম। এরপর কি বলা হচ্ছে দেখো, যে বি বিন্দুকে ভাঁজ করে ডি বিন্দুর উপর স্থাপন করি
এবং ভাঁজ খুলে বিডি কর্ণের মধ্যবিন্দু চিহ্নিত করি। আমি যে বি বি বিন্দুটাকে নিয়ে ডি বিন্দুর উপর স্থাপন করলাম, এবার কি করব যে আমি ভাঁজটা খুলবো। ভাঁজটা খোলার পরে আমি আমার যে বিডি কর্ণটা ছিল এই কর্ণের যে আমি ভাঁজ করেছি সেই ভাঁজ বরাবর আমি আবার আরেকটা বিন্দু চিহ্নিত করলাম। ঠিক আছে, দেখো এই জায়গায় আমি চিহ্নিত করেছি, অর্থাৎ বিডি এর মধ্যবিন্দু চিহ্নিত করেছি। প্রথমে আমরা এসি এর মধ্যবিন্দু চিহ্নিত করেছি, এবার বিডি এর মধ্যবিন্দু চিহ্নিত করলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন এভাবে যে এই ভাঁজটা এবং এদিকের এই ভাঁজটা মিলাচ্ছি, দেখো যে দুই দিকের ভাঁজ কিন্তু একই বিন্দুতে মিলিত হয়েছে, একই বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ ও বিন্দুতে মিলিত হয়েছে, সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। ঠিক আছে, সেজন্য আমি লিখেছি, দেখো যে সর্বশেষ লিখেছি বিন্দু দুটি এবং এসি ও বিডি কর্ণের ছেদবিন্দু মূলত একই বিন্দু, অর্থাৎ দোনোটার যে বিন্দু কিন্তু একই বিন্দুতে তারা মিলিত হয়েছে। হ্যাঁ, অর্থাৎ এসি যে কর্ণ এবং বিডি যে কর্ণ, দোনোটা কর্ণের যে ছেদবিন্দু হয়েছে সেই ছেদবিন্দু কিন্তু একই বিন্দু, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি যে ও বিন্দুতে তারা কিন্তু মিলিত হয়েছে। তাহলে আমরা এ থেকে কি বুঝতে পারলাম? সামান্তরিকের মতো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ যে এটা হচ্ছে রম্বস এ বি সি ডি, একটা রম্বস, এই রম্বসের এসি যে সমদ্বিখণ্ডক এবং বিডি কর্ণের যে সমদ্বিখণ্ডক তারা কিন্তু একে অপরকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করেছে। হ্যাঁ, অর্থাৎ এসি কর্ণ যখন বিডির উপর দিয়ে গেছে তখন কিন্তু বিডি দুভাগ হয়ে গেছে, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে। আর এসি এর উপর যখন বিডি কর্ণ গেছে তখন এসি কর্ণকে বিডি কিন্তু সমান দুই ভাগে ভাগ করে দিয়েছে। এতে করে আমরা বুঝতে পারলাম যে কি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সেটা কার ন্যায়? সেটা হচ্ছে যে সামান্তরিকের ন্যায়। সেটা কার ন্যায়? সামান্তরিকের ন্যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন রম্বসের মাধ্যমে এই কাজটি করতে পেরেছি, অর্থাৎ যাচাই করতে পেরেছি, ঠিক অনুরূপভাবে আমরা কিন্তু আয়ত ও বর্গের কর্ণের মাধ্যমেও কিন্তু এই বৈশিষ্ট্যটি যাচাই করতে পারবো। তোমরা যদি এই কাজটি বুঝে থাকো তাহলে কিন্তু তোমরা যে আয়ত ও বর্গের কর্ণের মাধ্যমে সেই কাজটি একই রকম, একদম একইভাবে লেখাগুলো একই রকম হবে, শুধুমাত্র চিত্রটা, অর্থাৎ এখানে যে যখন তুমি আয়ত বলবে তখন এখানে আয়ত চিত্র আঁকতে হবে, যখন তুমি বর্গ বলবে তখন এখানে বর্গের চিত্র আঁকতে হবে। এবার আমি তোমাদেরকে আয়তের মাধ্যমে দেখাচ্ছি। এই কাজটি এখন আমরা যে আয়তের মাধ্যমে দেখব প্রিয় শিক্ষার্থীরা। আয়তের ক্ষেত্রে কি হয় দেখো, আমি এখানে এ বি সি ডি একটি আয়ত এঁকেছি। আমরা শুধুমাত্র এখানে রম্বসের জায়গায় আয়ত কথাটা লিখব। এ বি সি ডি একটি আয়ত অঙ্কন করি যার কর্ণদ্বয় এসি ও বিডি, অর্থাৎ এখানে একটা আয়ত অঙ্কন করেছি এ বি সি ডি যার কর্ণ হচ্ছে যে এসি এবং বিডি। এখানে রম্বসের পরিবর্তে লিখব আয়তের কর্ণদ্বয় এসি ও বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। হ্যাঁ, এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি যে আয়তের কর্ণ এসি এবং বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এখন সি বিন্দুকে ভাঁজ করে এ বিন্দুর উপর স্থাপন করি। এখন আমরা কি করব? সি বিন্দুটাকে এখান থেকে ভাঁজ করে এ বিন্দুর উপর স্থাপন করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে সি বিন্দুটাকে ভাঁজ করে আমি এ বিন্দুর উপর রাখলাম। দেখো সি বিন্দুটাকে ভাঁজ করে একদম এখানে এ বিন্দুর উপর আমি রাখলাম। ঠিক আছে, এই যে ভাঁজটা এভাবে এই জায়গায় হয়েছে। ঠিক আছে, তাহলে যে সি বিন্দুটাকে ভাঁজ করে আমি এ বিন্দুর উপর রাখলাম। অতঃপর ভাঁজ খুলে ভাঁজ বরাবর এসি কর্ণের মধ্যবিন্দু চিহ্নিত করি। এবার আমরা ভাঁজ খুলবো। ভাঁজ খুলে যে এসি যেটা কর্ণটা ছিল, এই যে এসি কর্ণ, এই যে এই জায়গায় ভাঁজটা হয়েছে, দেখো ভাঁজটা দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ এই যে ভাঁজ। তখন এই ভাঁজ দুইটা কিন্তু
দেখো এই ভাঁজ দুইটা কিন্তু এসি কর্ণকে এই এই জায়গায় কিন্তু দুইটি ভাগে ভাগ করে নিয়েছে, দুইটি ভাগে ভাগ করেছে। তাহলে আমরা এসি এর মধ্যবিন্দু চিহ্নিত করলাম বা এসি কর্ণের মধ্যবিন্দু চিহ্নিত করি। হ্যাঁ, আবার বি বিন্দুকে ভাঁজ করে ডি বিন্দুর উপর স্থাপন করি এবং ভাঁজ করে বিডি কর্ণের মধ্যবিন্দু চিহ্নিত করি। এবার আমরা কি করব, যে বি কে অর্থাৎ বি বিন্দুটাকে এখন আমরা কি করব, ডি বিন্দুর উপর স্থাপন করব। এই যে ডি বিন্দুর উপর স্থাপন করলাম, স্থাপন করার পর এখানে একটা ভাঁজ হলো, দেখো এখানে একটা ভাঁজ হলো। হ্যাঁ, এবার এই ভাঁজটা আমরা খুলবো। দেখো এই ভাঁজটা খোলার পরে, হ্যাঁ, যে বিডি যে কর্ণটা ছিল সেই বিডি কর্ণ এই জায়গায় দুই ভাগে ভাগ হয়ে গেছে, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক্ষেত্রেও আমরা বিডি এর অর্থাৎ বিডি কর্ণের যে ভাঁজ বরাবর মধ্যবিন্দু চিহ্নিত করলাম। এরপর দেখো বিন্দু দুটি এবং এসি ও বিডি কর্ণের ছেদবিন্দু মূলত একই বিন্দু। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা বিডি কর্ণকে যখন ভাগ করছি তখন এই জায়গায় বিন্দু হয়েছে, আর এখন আগে যখন আমরা এসি যে কর্ণ ছিল সেটাকে ভাঁজ করেছি তখন যে এই জায়গায় কিন্তু মিলিত হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে এসি কর্ণ এবং বিডি কর্ণ পরস্পর যেই বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুতে কর্ণ দুটি সমান ভাগে ভাগ হয়ে গেছে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। এতে করে আমরা বুঝতে পারলাম সামান্তরিকের কর্ণের মতো অর্থাৎ কর্ণদ্বয়ের মতো যে আয়তের কর্ণদ্বয়ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সামান্তরিকের কর্ণদ্বয় যেমন পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, ঠিক একইভাবে আয়তের যে কর্ণদ্বয়ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে আমরা বুঝতে পারলাম রম্বসের মতো অর্থাৎ রম্বসের কর্ণদ্বয়ও কিন্তু যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, আয়তের কর্ণদ্বয়ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। এবার আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে কি বর্গ। আমরা এবার বর্গের ক্ষেত্রে দেখব। এবার বর্গের মাধ্যমে কাজটি আমরা দেখব। এ বি সি ডি একটি বর্গ অঙ্কন করি যার কর্ণদ্বয় এসি ও বিডি। তাহলে এ বি সি ডি একটি বর্গ অঙ্কন করলাম যার এসি এবং বিডি হচ্ছে যে দুইটা কর্ণ। বর্গের কর্ণদ্বয় এসি ও বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এই যে বর্গের কর্ণ এসি এবং বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এখন সি বিন্দুকে ভাঁজ করে এ বিন্দুর উপর স্থাপন করি। এবার আমরা সি বিন্দুকে ভাঁজ করে এ বিন্দুর উপর স্থাপন করব। একদম হুবহু খুব অ্যাকুরেট ভাবে কিন্তু আমরা স্থাপন করতেছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু এখানে স্থাপন করলাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে সি বিন্দুকে আমি এ বিন্দুর উপর স্থাপন করলাম। এরপর বলা হচ্ছে যে অতঃপর ভাঁজ খুলে ভাঁজ বরাবর এসি কর্ণের মধ্যবিন্দু চিহ্নিত করি। এবার ভাঁজটা খুলে যে যেখানে ভাঁজ হয়েছে অর্থাৎ যেখানে ভাঁজটা হয়েছে এই ভাঁজটা যখন হয়েছে যে বিন্দুটা হয়েছে সেই বিন্দুটা চিহ্নিত করলাম। দেখো এখানে ভাঁজ বরাবর এই বিন্দুটা আমি চিহ্নিত করলাম। এরপর কি বলছে দেখো, আবার বি বিন্দুকে ভাঁজ করে ডি বিন্দুর উপর স্থাপন করি এবং ভাঁজ খুলে বিডি কর্ণের মধ্যবিন্দু চিহ্নিত করি। এবার যে বি বিন্দুটাকে একদম ডি বিন্দুর উপর ভাঁজ করতেছি। হ্যাঁ, ভাঁজ করে একদম খুব ভালো মতো ভাঁজ করতেছি যাতে করে একদম হুবহু যে বি বিন্দুটা ডি বিন্দুর উপর গিয়ে পড়ে। দেখো ভাঁজটা করলাম আমি। হ্যাঁ, এবার বলছে কি ভাঁজ খুলে বিডি কর্ণের মধ্যবিন্দু চিহ্নিত করি। এবার কি করব, যে ভাঁজটা খুলবো, ভাঁজটা খুলে বিডি কর্ণের যে মধ্যবিন্দুটা আমরা এখন চিহ্নিত করব। ভাঁজটা খুললাম, খুলে আমরা দেখতে পাচ্ছি যে বি এবং ডি যে জায়গায় ভাঁজ হয়েছে সেটা হচ্ছে যে এই জায়গায়। তাহলে আমরা এখনো দেখতে পেলাম কি যে এসি কর্ণ যে বিন্দুতে ভাগ হয়েছে বিডি কর্ণও কিন্তু সেই বিন্দুতে ভাগ হয়েছে। হ্যাঁ, সেটা আমরা এখন দেখতে পেলাম। এরপরে কি লিখছি দেখো, বিন্দু দুটি এবং এসি ও বিডি কর্ণের ছেদবিন্দু মূলত একই বিন্দু। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, সেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে এসি কর্ণ যে বিন্দুতে বিভক্ত হয়েছে বিডি কর্ণ কিন্তু একই বিন্দুতে বিভক্ত হয়েছে। এতে করে আমরা বুঝতে পারলাম সামান্তরিকের কর্ণদ্বয়ের মতো যে বর্গের কর্ণদ্বয়ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। হ্যাঁ, সামান্তরিকের কর্ণদ্বয়ের মতো
বর্গের কর্ণও কিন্তু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে আমরা এতক্ষণ যে যাচাই করলাম রম্বস, আয়ত এবং বর্গের ক্ষেত্রে কি সিদ্ধান্ত পেলাম, সেই সিদ্ধান্তটা আমি তোমাদের জন্য লিখে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন সিদ্ধান্তটা হচ্ছে কি, সামান্তরিকের কর্ণদ্বয়ের মতো রম্বস, আয়ত ও বর্গের কর্ণদ্বয়ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে কি, সামান্তরিকের কর্ণদ্বয়ের মতো রম্বস, আয়ত ও বর্গের কর্ণদ্বয়ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানগুলো তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই একক কাজটি সমাধান করে নিলাম। চলো এবার আরো সামনের দিকে আগাই। এখন কি বলছে দেখো, আমরা জানি রম্বসের 4টি বাহুই সমান। হ্যাঁ, আমরা জানি কিন্তু বর্গের মতোই রম্বসের 4টি বাহু কিন্তু পরস্পর সমান। প্রত্যেকে এ বি সি ডি একটি করে রম্বস এঁকে তার বিপরীত শীর্ষগুলো যোগ করো। এখন বলছে তোমাদেরকে প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকে তোমাদের ক্লাসের মধ্যে অর্থাৎ শ্রেণীকক্ষে যতজন শিক্ষার্থী আছো প্রত্যেকে এ বি সি ডি প্রত্যেকে একটি করে রম্বস এঁকে নাও এবং রম্বস আঁকার পরে তার বিপরীত শীর্ষগুলো যোগ করতে বলা হয়েছে। আমরা যখন বিপরীত শীর্ষগুলো যোগ করব, অর্থাৎ এ এবং সি যখন যোগ করব এবং বি ডি যখন যোগ করব, তখন কিন্তু আমরা দুইটা কর্ণ পেয়ে যাব। হ্যাঁ, একটা কর্ণের নাম হচ্ছে যে এসি আর একটা কর্ণের নাম হচ্ছে যে বিডি। সেই জন্য বলা হচ্ছে দেখো, ফলে এসি ও বিডি কর্ণদ্বয় পাওয়া যাবে। তাহলে আমরা এখানে দুইটা কর্ণ পেয়ে যাব। ধরো কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, যেটা চিত্র 5.15। অর্থাৎ এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। কোণ মেপে নিচের ফাঁকা স্থান পূরণ করো। এবার এখানে যে কোণ সৃষ্টি হয়েছে এই কোণগুলো মেপে তোমাদেরকে বলা হচ্ছে কি, এদের যে ফাঁকা যে স্থানগুলো আছে, এখানে যে ফাঁকা স্থান আছে, এই ফাঁকা স্থানের মধ্যে কোণ মাপার যে পরিমাপ, সেই পরিমাপটা এখানে লিখতে বলা হয়েছে। প্রথম যে কোণটি আছে সেই কোণটার নাম হচ্ছে যে এ ও বি। অর্থাৎ এ ও বি এই কোণটা আমরা এখন চাঁদার সাহায্যে মেপে দেখব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই চাঁদা ব্যবহার করে এখানে দেখতে পারো যে এখানে প্রত্যেকটা কোণের পরিমাণ কিন্তু 90 ডিগ্রি করে। হ্যাঁ, কারণ এখানে যে রম্বসের মধ্যে রম্বসের যে কর্ণদ্বয় পরস্পরকে যে সমকোণে যে সমদ্বিখণ্ডিত করে, পরস্পরকে কি সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সেজন্য আমি অবশ্যই এখানে এ ও বি অর্থাৎ এ ও বি এই কোণের পরিমাপ পাবো 90 ডিগ্রি, সেটা আমি এখানে লিখে দিচ্ছি। এরপরে বিওসি অর্থাৎ বিওসি এই কোণের পরিমাপ পাবো 90 ডিগ্রি, তাই আমি এখানে 90 ডিগ্রি লিখে দিচ্ছি। এরপরে সিওডি এই কোণের পরিমাপ পাবো 90 ডিগ্রি, তাই এখানে আমি 90 ডিগ্রি লিখে দিলাম। এরপরে আরেকটা যে কোণ আছে ডিও এ, হ্যাঁ, সেই কোণের পরিমাপও কিন্তু 90 ডিগ্রি, সেটা আমি এখানে লিখে দিচ্ছি। এবার প্রিয় শিক্ষার্থীরা দেখো যে এই কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে দুইটা কোণ মিলে হবে কত, 180 ডিগ্রি। অর্থাৎ এক সরল কোণ হবে। কি হবে? এক সরল কোণ হবে। সেটা তারা আমাদেরকে এটা বলেছে যে এ ও বি কোণ প্লাস বিওসি, এ ও বি প্লাস বিওসি সমান আমরা কত লিখবো তাহলে 90 180 ডিগ্রি এখানে লিখে দেব। তাহলে 180 ডিগ্রি মানে কি? 180 ডিগ্রি মানে হচ্ছে যে এই কোণটা, অর্থাৎ এ ও সি, এই এ ও সি পুরো কোণটা হচ্ছে কি এক সরল কোণ। তারা আমাদেরকে কিন্তু এখানে সেটা লিখে দিয়েছে। নিশ্চয় তোমরা এটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা। এরপর দেখো কোণ বিওসি প্লাস সিওডি, বিওসি প্লাস সিওডি, তখন এই কোণ দুটার কথা বলা হচ্ছে। তখন আমরা যদি এই দুইটা কোণ ঢেকে রাখি, এই কোণটা কথা বলা হয়, তখন এটাও 90 এটাও 90, তাহলে 90 যোগ করলে কত হয় 180 ডিগ্রি। সেটা আমি তোমাদের জন্য এখানে লিখে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে 180 ডিগ্রি হলে তাহলে বিওডি এই কোণটার নাম হচ্ছে যে এক সরল কোণ। এবার কোণ সিওডি হচ্ছে যে সিওডি এটা, এবং কোণ ডিও এ অর্থাৎ এই কোণ। তাহলে এখানে যে এই দুইটা কোণ, অর্থাৎ এখানে এই দুইটা কোণের কথা বলা হচ্ছে। তাহলে এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, তাহলে 90 কত হয় 180 ডিগ্রি। তাই আমি সেজন্য তোমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমি 180 ডিগ্রি এখানে লিখে দিলাম। এবার এখানে যে কোণটা সৃষ্টি হয়েছে এ ও সি এই অথবা সি ও এ, এটা হচ্ছে দেখি এক সরল কোণ।
এক সরল কোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। সেজন্য সি ও এ এক সরল কোণ লেখা হয়েছে। এবার কোণ ডি ও এ, হ্যাঁ, এবং কোণ এ ও বি, অর্থাৎ এই পাশের কোণটা, তখন এই কোণটা এখানে ঢাকা থাকবে। হ্যাঁ, এই দুটো কোণের পরিমাপ আমরা যোগ করে লিখব। এটাও 90, এটাও 90, তাহলে হচ্ছে কত? 180 ডিগ্রি। এখানে আমি লিখে দিলাম 180 ডিগ্রি। তাহলে দুইটা কোণের পরিমাপ যদি 180 ডিগ্রি হয়, সেই কোণের মানটা কি হয়? বা এই কোণের নাম হয় এক সরল কোণ। তাহলে আমরা সেই কোণটার নাম পেয়েছি কি? ডি ও বি। তাহলে ডি ও বি কোণ সমান কি? এক সরল কোণ। তাহলে আমরা সর্বশেষ যে সিদ্ধান্তটা সেটা কি পেলাম? সেটা পেলাম রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখানে হবে সম, তাহলে আমি লিখে দিলাম সম কোণ, কথাটা এখানে লেখা আছে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং আমরা জানলাম, কি জানলাম প্রিয় শিক্ষার্থীরা? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা জানলাম। এবং সেই কথাটা কিন্তু আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। চলো এবার আরো সামনের দিকে আগাই। এখন আমাদের জন্য একটা একক কাজ রয়েছে, আমরা সেই একক কাজটি করব। শুরুতে আমরা একক কাজের প্রশ্নটা একটু বুঝে নেব। একক কাজের প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা একটু দেখে নাও। বলা হয়েছে যে বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে কিনা তা প্রমাণ করে কর্মপত্রের মাধ্যমে জমা দাও। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সেটা আমরা এখানে শিখেছি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা শিখেছি এখানে। এখন বলা হচ্ছে যে বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে কিনা তা প্রমাণ করে কর্মপত্রের মাধ্যমে জমা দাও। তাহলে এই কাজটি আমি তোমাদের জন্য করে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। এই কাজটি আমি তোমাদের জন্য করে দেখালাম, তোমরা একটু বুঝে নাও প্রিয় শিক্ষার্থীরা। মনে করি এ বি সি ডি বর্গের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এখানে আমি এ বি সি ডি একটা বর্গ এঁকেছি এবং ওই বর্গের এসি এবং বিডি দুটা কর্ণ এঁকেছি। এই কর্ণ দুইটা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দুতে উৎপন্ন কোণগুলো পরিমাপ করে লিখে রাখি। আমরা এখানে যে যে কোণগুলো উৎপন্ন হয়েছে, অর্থাৎ কর্ণদ্বয় যখন পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, এই ও বিন্দুতে যে কোণগুলো উৎপন্ন হয়েছে সেই কোণগুলো আমরা এখন মেপে দেখব। মেপে দেখে আমরা সেই পরিমাপটা আমরা এখানে লিখে দেব। প্রিয় শিক্ষার্থীরা, আমি চাঁদার সাহায্যে কোণগুলো পরিমাপ করে দেখতেছি। প্রথম যে কোণ সেটা হচ্ছে কি এ ও বি কোণ। প্রথমে আমি এ ও বি কোণ এটাকে পরিমাপ করে দেখতেছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, চাঁদার সাহায্যে আমি এ ও বি কোণটাকে পরিমাপ করে দেখলাম। এই কোণের পরিমাপ হচ্ছে যে 90 ডিগ্রি। এখানে এই যে 90 ডিগ্রি, হ্যাঁ, আমরা পরিমাপ করে পেলাম। সেজন্য এখানে আমি সেটা লিখে দিলাম যে এটার পরিমাপটা হচ্ছে কি 90 ডিগ্রি, আমি সেটা লিখে দিলাম। ঠিক একইভাবে যে বি ও সি, অর্থাৎ বি ও সি এই কোণটাকেও আমি পরিমাপ করে দেখতেছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকেও দেখাচ্ছি। এই কোণটাও পরিমাপ করে দেখলাম, কোণটা পরিমাপ করে পেলাম 90 ডিগ্রি। দেখো এই যে পরিমাপ করে পেলাম 90 ডিগ্রি। সেই পরিমাপটাও এখানে আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি, তোমরাও সাথে সাথে লিখে নিতে পারো। এরপরে প্রিয় শিক্ষার্থীরা, যে কোণটি মাপবো সেটার নাম হচ্ছে সিওডি। সিওডি এই কোণটা পরিমাপ করে দেখতেছি। এই কোণটা পরিমাপ করে যখন দেখলাম, এই কোণটার পরিমাপ পেলাম যে তাও কিন্তু 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি। এই কোণটা পরিমাপ কত? 90 ডিগ্রি পেলাম, সেটা আমি সেখানে লিখে দিচ্ছি। অর্থাৎ এটার সিওডি এই কোণটার পরিমাপ হচ্ছে যে 90 ডিগ্রি। এবার আরেকটা কোণ আছে, সেটার নাম কি? ডি ও এ। হ্যাঁ, ডি ও এ এই কোণটা পরিমাপ করব। এই কোণটা পরিমাপ করে দেখতেছি প্রিয় শিক্ষার্থীরা, যে এই কোণটা পরিমাপ করে দেখতেছি, এই কোণটার পরিমাপ হচ্ছে কি 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে আমি সেটাও লিখে দিচ্ছি, ডি ও এ এই কোণের পরিমাপ হচ্ছে যে 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে যে চারটা কোণ পেয়েছি, এই চারটা কোণের প্রত্যেকটা কোণের পরিমাপ হচ্ছে যে 90 ডিগ্রি করে। নিশ্চয় তোমরা এটা বুঝতে পারছো। এবার প্রিয় শিক্ষার্থীরা, যে আমরা যে কোণগুলো যোগ করে দেখবো এবার। তাহলে এই যে বর্গের যে কেন্দ্রের মধ্যে প্রত্যেকটা কোণের পরিমাপ হচ্ছে যে 90 ডিগ্রি। এখন আমরা যে দুইটা কোণ যোগ করে দেখব, বি এ ও বি প্লাস বি ও সি। প্রথমে আমরা এ ও বি এবং বি ও সি এই দুইটা কোণ যোগ করব। এই দুইটা কোণ যোগ করলে আমরা পাচ্ছি কত? 90 এবং 90 যোগ করলে হচ্ছে কত? 180 ডিগ্রি।
এখানে আমি লিখে দিলাম 180 ডিগ্রি। এবার দেখো, যদি এটা 180 ডিগ্রি হয়, অর্থাৎ এ ও বি এবং বি ও সি যদি 180 ডিগ্রি হয়, তাহলে এটা হচ্ছে একটা সরল কোণ। এটা কি? সরল কোণ। সেই কোণটার নাম হচ্ছে যে এ ও সি। সেজন্য লেখা হয়েছে দেখো, এ ও সি কোণ সমান এক সরল কোণ। এবার যে কোণ বিওসি প্লাস কোণ সিওডি আমরা পরিমাপ করে দেখব, কোণ বিওসি এবং কোণ সিওডি। তাহলে এটা এবং এই কোণটা, এই দুইটা কোণ মিলে 90 এবং 90 যোগ করলে হচ্ছে কত? 180 ডিগ্রি। সেটা আমরা এখানে লিখে দিলাম 180 ডিগ্রি। আর এখানে বিওডি যে কোণটা সৃষ্টি হয়েছে সেটার নাম হচ্ছে কি? এক সরল কোণ। সেটার নাম কি? এক সরল কোণ। এবার হচ্ছে কি সিওডি প্লাস যে ডিও এ, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা, এই দুইটা কোণ আমরা এখন যোগ করব। এই দুইটা কোণ যোগ করলে 90 এবং 90 যোগ করলে আমরা পাবো 180 ডিগ্রি। কত পাবো প্রিয় শিক্ষার্থীরা? 180 ডিগ্রি। যেহেতু এই দুইটা কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি, সেটা হচ্ছে কি একটা এক সরল কোণ। তাহলে এই কোণটার নাম কি? যে এ ও সি। তাহলে আমি লিখলাম কোণ এও সিও লেখা যাবে বা সিও এও লেখা যাবে। তাহলে আমি লিখলাম সিও এ সমান এক সরল কোণ। অর্থাৎ 180 ডিগ্রি কোণকে আমরা কিন্তু এক সরল কোণ বলে থাকি। এবার আমরা সর্বশেষ যেটা বের করব, ডি ও এ। কি বের করব? ডি, এখানে ডি ও এ প্লাস এ ও বি, অর্থাৎ ডি ও এ প্লাস এ ও বি, অর্থাৎ এখানে 90 এখানে 90, তাহলে 90 90 যোগ করলে কত পাবো আমরা? 180 ডিগ্রি। সেটা আমি এখানে লিখে দিলাম 180 ডিগ্রি। আচ্ছা, এবার যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাকে কি কোণ বলবে? এক সরল কোণ বলা হবে। অর্থাৎ ডি ও বি সমান এক সরল কোণ। অর্থাৎ ডি ও বি এই কোণটার নাম হচ্ছে যে এক সরল কোণ। নিশ্চয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা লিখতে পারি যে বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সেটা হচ্ছে যে প্রমাণিত। তাহলে আমরা রম্বসের মতো দেখতে পেলাম যে বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। প্রিয় শিক্ষার্থীরা, সম্পূর্ণ সমাধানটি আমি তোমাদের জন্য ছোট করে দেখালাম, যাতে করে তোমরা সম্পূর্ণ সমাধানটি একসাথে লিখে নিতে পারো। আশা করছি ইতিমধ্যে তোমরা সম্পূর্ণ সমাধানটি লিখে নিয়েছো। এরই মাধ্যমে 111 পৃষ্ঠার একক কাজটা আমরা করে নিলাম। এখন কি বলা হচ্ছে দেখো, ইতিপূর্বে আমরা কাজের মাধ্যমে জেনেছি আয়তের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু আয়তের কর্ণদ্বয় কি সমান? চলো আমরা পরের কাজটি করে জেনে নিই। আমরা এবার পরের পৃষ্ঠার মধ্যে কাজটি করে সে কথাটি জেনে নেব। এখন আমরা এই একক কাজটি করার মাধ্যমে সেটা জেনে নেব। চিত্র 5.16 থেকে ছক 5.7 খালিঘর পূরণ করো। অর্থাৎ এই চিত্রটা দেখে এখানে 5.7 যে খালিঘরটা আছে, মানে ছকের যে খালিঘরগুলো আছে সেগুলো পরিমাপ করতে বলা হয়েছে এবং সিদ্ধান্ত লেখো। এবং এখানে যে সিদ্ধান্তটা লিখতে বলা হয়েছে। আমরা এখানে প্রিয় শিক্ষার্থীরা এ বি সি ডি একটা আয়ত দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা? এখানে একটা আয়ত দেখতে পাচ্ছি। ছকটি একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা। সেখানে প্রথম কলামে লেখা আছে প্রস্তাবনা, ত্রিভুজ বিএডি এবং ত্রিভুজ সিএডি। ত্রিভুজ দ্বয়ের মধ্যে, অর্থাৎ আমরা এখানে দুটা ত্রিভুজের কথা দেখতে পাচ্ছি। একটা ত্রিভুজের নাম হচ্ছে যে বিএডি, অর্থাৎ বিএডি, অর্থাৎ এই ত্রিভুজটার কথা এখানে বলা হচ্ছে। এবং ত্রিভুজ সিএডি, অর্থাৎ সিএডি, সিএডি, অর্থাৎ এই ত্রিভুজটার কথা এখানে বলা হচ্ছে। প্রথমে এই ত্রিভুজটার কথা বলা হচ্ছে, পরে এই ত্রিভুজটার কথা বলা হচ্ছে। নিশ্চয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা সেটা বুঝতে পারতেছো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। প্রথমে এই ত্রিভুজটার কথা বলা হচ্ছে, এটার নাম হচ্ছে কি? বি এ ডি, এই ত্রিভুজটার কথা বলা হচ্ছে। এরপরে আরেকটা ত্রিভুজের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে কি? সিএডি, অর্থাৎ সিএডি, এই ত্রিভুজটার কথা এখানে বলা হচ্ছে। তাহলে এই দুটা ত্রিভুজের মধ্যে, আর এখানে যে পরবর্তী কলামে আছে কারণ, অর্থাৎ কারণটা লিখতে হবে। এই দুটা ত্রিভুজের মধ্যে এ বি সমান সিডি, এই দুটা ত্রিভুজের মধ্যে এ বি সমান সিডি কেন? অর্থাৎ এখানে এ বি সমান সিডি, এই দুটা কেন সেটা এখানে কারণটা লিখতে বলা হয়েছে। এটা কারণটা আমি তোমাদের জন্য লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা।
কারণ আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এরপরে বলা হচ্ছে দেখো AD ইকুয়াল টু AD। হ্যাঁ, AD ইকুয়াল টু AD, অর্থাৎ যে AD ইকুয়াল টু AD এটা কেন সমান? হ্যাঁ, এটার কারণটা কি? এটার কারণটা আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি। কারণ হচ্ছে যে এরা হচ্ছে যে কি, যে সাধারণ বাহু, অর্থাৎ উভয় ত্রিভুজের সাধারণ বাহু। উভয় ত্রিভুজের কি সাধারণ বাহু। লিখে দিলাম প্রিয় শিক্ষার্থীরা যে AD ইকুয়াল টু AD, কারণ হচ্ছে কি এরা উভয় ত্রিভুজের সাধারণ বাহু। এবার কি বলা হচ্ছে দেখো, অন্তর্ভুক্ত কোণ BAD সমান অন্তর্ভুক্ত কোণ CDA। অন্তর্ভুক্ত কোণ BAD, অন্তর্ভুক্ত কোণ BAD অর্থাৎ এই কোণটা সমান অন্তর্ভুক্ত কোণ CDA অর্থাৎ এই কোণ। এই দুইটা কোণ হচ্ছে যে অন্তর্ভুক্ত কোণ, এরা পরস্পর সমান। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে যে এরা এক সমকোণ বা এরা উভয়ে এক সমকোণ। লিখে দিলাম প্রিয় শিক্ষার্থীরা এক সমকোণ, অর্থাৎ উভয়ে এক সমকোণ, সেটাও তোমরা লিখতে পারো উভয়ে এক সমকোণ, সে কথাটাও লিখতে পারো। এবার ত্রিভুজ BAD এবং ত্রিভুজ CAD সর্বসম। ত্রিভুজ BAD অর্থাৎ যে BAD এই ত্রিভুজটা CAD ত্রিভুজের, অর্থাৎ CAD এই ত্রিভুজের সর্বসম। কারণ হচ্ছে কি, কারণটা লেখা আছে দুটি ত্রিভুজের দুই বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয়, সেজন্য এরা সর্বসম। এবার সর্বশেষ যেটা লেখা আছে BD বাহু ইকুয়াল টু AC বাহু। তাহলে BD বাহু ইকুয়াল টু AC বাহু কেন? এরা বাহু না, এরা হচ্ছে যে কর্ণ, অর্থাৎ BD কর্ণ সমান AC কর্ণ। তাহলে BD এবং AC কর্ণ কেন, এটার কারণটা এখানে লিখতে হবে। কারণটা হচ্ছে যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, এরা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এই সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুর হওয়ার কারণে BD কর্ণ সমান AC। এবার আমাদেরকে বলছে একটা সিদ্ধান্ত লেখার জন্য, আমরা সিদ্ধান্তটা এবার লিখে দেব। আমরা সিদ্ধান্তটি লিখলাম যে আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান, সেটা আমরা কিন্তু এখানে দেখতে পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা যে BD সমান AC কর্ণ, অর্থাৎ BD কর্ণ সমান AC কর্ণ, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হওয়ার কারণে। সেজন্য সিদ্ধান্তটা হচ্ছে কি আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান। তাহলে আমাদেরকে তারা প্রশ্ন করেছিল আয়তের কর্ণদ্বয় কি সমান? হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি কি, আমরা লিখে দিয়েছি এখানে আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান। নিশ্চয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকের সমাধানটি খুব ভালো মতো বুঝতে পেরেছ এবং আজকের ক্লাসটি এই পর্যন্ত। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আমি আগামী পর্বে চতুর্ভুজের গঠন, অর্থাৎ 112 পৃষ্ঠার চতুর্ভুজের গঠন থেকে শুরু করব। গণিতের শিখন অভিজ্ঞতা 5 জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের 12তম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো করারও বা দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 5 জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের 12তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।